হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু আমার ক্লাস, না বলে ইয়োর ক্লাস ফিজিক্স পাঠশালা, কারণ এটা তোমাদের জন্যই ক্লাস। তো এর আগের এপিসোডটা নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তোমরা আগের পর্ব নাম্বার 1 বা এপিসোড নাম্বার 1-এ গিয়ে দেখে নাও। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন, 2 নম্বর পর্ব। এখানে মূলত আমরা কি আলোচনা করব? এখানে আলোচনা করব আমরা নিউটনের 3টা সূত্রকে ব্যাখ্যা করব এবং সেখান থেকে এফবিটি ডায়াগ্রাম কিভাবে পাওয়া যায় সেই সমস্ত কিছু নিয়ে আজকে খোলাখুলি আলোচনা করব। তো আমি পরিচয় দিচ্ছি, আমার নাম সুপ্রিয় দত্ত এবং দেখছো তোমাদেরই চ্যানেল ফিজিক্স পাঠশালা। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়। তো আসো, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফোর্স, অর্থাৎ কনসেপ্ট অফ ফোর্স নিয়ে আমাদের সমস্ত ধারণা ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের 3টে সূত্র। নিউটনের 3টে সূত্র আমরা ব্যাখ্যা দেব। এবার নিউটনের 3টে সূত্র সবাই তোমরা জানো, সেই ক্লাস 9 থেকে পড়ে এসেছো এবং এখনো পড়ছো 11-এ। তো 3টে সূত্র আমি যদি বলি যে ফার্স্ট ল, তো ফার্স্ট ল বা নিউটনের প্রথম সূত্র। তো প্রথম সূত্র থেকে আমরা কি জানি? সবাই জানো এই জিনিসটা এবং পড়েওছো, তাও বলছি। সেটা হচ্ছে আমরা জানি যখন কোনো বস্তু স্থির থাকে, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তু যেমন আছে ঠিক সেমনভাবেই থাকবে। অর্থাৎ স্থির বস্তু স্থিরভাবে থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে, তাই তো? তাহলে ফার্স্ট ল থেকে আমরা জানি যে কোনো বস্তু ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সচল বস্তু সচল থাকবে। তাহলে এটা কি সাপোর্ট করছে? তাহলে ফার্স্ট লটাকে যদি আমরা ব্যাখ্যা করি, এক্সপ্লেন করি, তাহলে আমরা দেখতে পাই যে পদার্থের জাড্য ধর্মকে ফার্স্ট ল সাপোর্ট করছে। বা এটাকে যদি ঘুরিয়ে বলা হয় আমরা বলতে পারি যে পদার্থের জাড্য আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাচ্ছি। তো পদার্থের জাড্য আমরা জানি ভরের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ পরিষ্কার কথায় বলতে গেলে হালকা বস্তুর ভর কম হয়, সুতরাং জাড্যও কম। অর্থাৎ একে সহজেই স্থিতিশীল থেকে গতিশীলে নেওয়া যায়, গতিশীল থেকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা যায়। এবং যার ভর বেশি হয় অটোমেটিক্যালি তার জাড্যও বেশি। অর্থাৎ তাকে স্থিতিশীল থেকে গতিশীলে নিতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে এবং গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আনতে গেলেও বেশি বল প্রয়োগ করতে হবে। যেমন একটা উদাহরণ যদি দেই, খুব মজার উদাহরণ। যেমন মনে করো একটা হাতি বসে আছে, সে হাতিকে যে আমি বা আমার মতো আর 10টা লোক যদি ধাক্কা দিই তাহলে কি করতে পারবো? কিছু করতে পারবো? হাতির কিচ্ছু করতে পারবো না। হাতি যেভাবে বসে আছে ঠিক সেইভাবেই বসে থাকবে। কেন? কারণ হাতির ভর বেশি। ভর যদি বেশি হয় তাহলে অটোমেটিক্যালি পদার্থের জাড্যও বেশি হবে। তাহলে আমরা জাড্যটা কি, তাহলে জাড্য কাকে বলে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করে নেই তাহলে আমরা বলতে পারি যে পদার্থের জাড্য ধর্ম পদার্থের জাড্য ধর্ম হলো যা পদার্থের অবস্থান পরিবর্তনে বাধা দান করে। অবস্থান পরিবর্তনে বাধা দেয়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে জাড্য জিনিসটা কি? জাড্য হচ্ছে পদার্থের মধ্যে এমন একটা ধর্ম যেটা চায় বস্তু যেভাবে আছে ঠিক সেভাবেই যাতে থাকে। অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থায় থাকুক এটা চায় এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকুক সেটা চায়। তাহলে আমরা বলতে পারি যে জাড্য ধর্ম হলো যা পদার্থের অবস্থান পরিবর্তন করতে বাধা দেয়। অর্থাৎ স্থিতিশীলকে গতিশীল করতে বাধা দেয় এবং গতিশীলকে অটোমেটিকলি স্থিতিশীল করতে বাধা দেয়। অর্থাৎ এটাকে যদি আমি এভাবে বলি যে একটা বস্তু আছে, মনে করো, ধরে নাও একটা ব্লক আছে, ঠিক আছে? এই ব্লকের উপর, এই ব্লকের ভর হচ্ছে এম। এই ব্লকের উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং এটাও বলে নিই ব্লকটি কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে, তাহলে প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। এবার আমরা জানি ব্লকের উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বলের পরিমাণ যদি বেশি হয় তাহলে ব্লকটা অবশ্যই গতিশীল হবে।
কার চাইতে বেশি? বস্তুর ভরের চাইতে বেশি। তাহলে ভরের চাইতে বেশি হয়, তাহলে বস্তু অবশ্যই গতিশীল হবে, অর্থাৎ গতিশীল হয়ে এই ডিরেকশনে যাবে। অর্থাৎ ব্লকটা মনে করো ভি বেগে যাচ্ছে। তাহলে এবার আমরা বলতে পারি যে এক্ষেত্রে কিসের পরিবর্তন হলো? ইউ ইকুয়াল টু 0 থেকে ভিতে পরিণত হয়ে গেল, অর্থাৎ বস্তুর বেগ প্রথমে 0 ছিল, পরে ভি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি এর পরিবর্তনের জন্য, মানে বেগের পরিবর্তনের জন্য আমাদের বল দরকার। অর্থাৎ আমরা বলতে পারি যে ভি এর পরিবর্তনের জন্য বল বা এফ প্রয়োজন। এবার ভিটা কি? ভি এর কি কি পরিবর্তনের জন্য? পরিবর্তন বলতে গেলে আমরা জানি বেগ ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে মান এবং দিক দুটোই আছে, অর্থাৎ দুটোই যদি তুমি পরিবর্তন করতে চাও, অর্থাৎ মান বা দিক, তাহলেই তোমাকে বল দিতে হবে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভারী বস্তু হলে জাড্যটা বেশি হবে এবং হালকা বস্তু হলে জাড্য কম হবে। সেই ক্ষেত্রে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে হলে ভারী বস্তুর ক্ষেত্রে তোমাকে বলটা বেশি দিতে হবে, এবং হালকা বস্তু হলে অটোমেটিক্যালি তোমাকে বলটা কি দিতে হবে? কম দিতে হবে। তাহলে এই গেল আমাদের মোটামুটি ফার্স্ট ল। এবার আমরা আলোচনায় যাচ্ছি আমাদের দ্বিতীয় ল, অর্থাৎ সেকেন্ড ল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ল, কারণ এই ল দিয়ে সমস্ত অঙ্ক বা সমস্ত কিছু থাকে এবং সবগুলোকে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে? এই ল থেকে আমরা এফবিডি ডায়াগ্রাম পাবো, এবং এফবিডি ডায়াগ্রাম বা পুলির যে সমস্ত অঙ্কগুলো আছে সমস্ত অঙ্ক আমরা ব্যাখ্যা করব। বেশিরভাগ অঙ্কই এফবিডি ডায়াগ্রাম বলো বা তোমার হচ্ছে পুলি বাদরের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে মেইনলি থাকে। তাহলে দ্বিতীয় গতিসূত্রটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এর আগের দিন বা এর আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমাদের ব্যালেন্সড এবং আনব্যালেন্সড ফোর্স নিয়ে। অর্থাৎ কিছু ফোর্স এমন ছিল যেগুলো ব্যালেন্সড কন্ডিশনে ছিল, কিছু ফোর্স এমন ছিল যেগুলো আনব্যালেন্সড কন্ডিশনে ছিল। এবং ব্যালেন্সড ফোর্স যদি হয় তাহলে লব্ধি বল কত হয়ে যায়? 0 হয়ে যায়। কিন্তু আনব্যালেন্সড ফোর্স যদি থাকে তাহলে লব্ধি বল 0 হয় না। সেক্ষেত্রে বস্তুর মধ্যে তৈরি হয় ত্বরণ। আর যখন কোনো বস্তুর উপর আনব্যালেন্সড ফোর্স প্রযুক্ত হবে তখনই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, এবং তখনই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পাবো। তাহলে এবার আমাদের আলোচনার বিষয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যেটাকে আমরা বলতে পারি লজ অফ আনব্যালেন্সড ফোর্স। তাহলে সেকেন্ড ল, যেটা আরেকটা নাম হচ্ছে লজ অফ আনব্যালেন্সড ফোর্স। তাহলে যেখানে বল আছে, নিউটন বলেছিল, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা তোমরা একটু মনে করে দেই। সেটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ হয় তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন যেদিকে হয় প্রযুক্ত বল সেদিকে ক্রিয়া করে। তাহলে বস্তুর যদি ভরবেগের পরিবর্তন হয়, ভরের তো জেনারেলি ক্লাসিক্যাল মেকানিক্সে পরিবর্তন হয় না, কিন্তু বেগের যদি পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, তাহলে আমরা জানি বস্তুর মধ্যে ত্বরণ বা মন্দনের সৃষ্টি হয়। দ্যাট মিনস এখান থেকে পরিষ্কার একটা কথা আসে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর মধ্যে অবশ্যই ত্বরণ বা মন্দনের সৃষ্টি হবে। অর্থাৎ বল যদি গতির অভিমুখে হয় তাহলে ত্বরণ হবে, বল যদি গতির বিপরীত দিকে হয় তাহলে অবশ্যই মন্দন হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটা বস্তুর উপর কোনো এক সময় যদি একাধিক বল প্রযুক্ত হয় তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম ইন্টু এ। অর্থাৎ যেখানে এ হচ্ছে বস্তুর ত্বরণ, এম হচ্ছে বস্তুর ভর, আর সামেশন এফ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা সবাই জানি যে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, অর্থাৎ বি মাইনাস ইউ বাই টি। এটা আমরা স্বভাবতই ন্যাচারালি বেশিরভাগ বইয়ে আমরা এই জিনিসটাই দেখি। এবার বেগের পরিবর্তন যদি অল্প সময় হয়, তাৎক্ষণিক সময়, তাহলে এই পরিবর্তনটাকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি। অর্থাৎ ডিটি সময় যতটুকু বেগের পরিবর্তন হলো সেটাকেই আমরা ত্বরণ হিসাবে প্রকাশ করতে পারি ডিভি বাই ডিটি করে। তাহলে সামেশন এফ আমরা যদি ফর্মুলায় বসাই এম ইন্টু ডিভি বাই ডিটি, তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে সামেশন এফ ইকুয়াল টু আমরা যেটা পেলাম ডি
ভি এম ইন্টু ডিভি বাই ডিটি। এবার আমরা জানি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়, পি ইকুয়াল টু আমরা বলতে পারি এম ইন্টু ডিভি বাই ডিটি। পি ইকুয়াল টু এম ইন্টু ডিভি বাই ডিটি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এই জিনিসটা আমরা জানি। ভরবেগের পরিবর্তন যদি আমরা বলি, অর্থাৎ পরিবর্তনের কথা বলছি, দ্যাট মিনস ডিপি। তাহলে এখান থেকে আমরা জানি, সরি এখানে ডিটি হবে না, এম ইন্টু ডিভি, অর্থাৎ বেগের পরিবর্তন, ভর ইন্টু বেগের পরিবর্তন। ভর হচ্ছে ধ্রুবক রাশি, বেগটা পরিবর্তন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যে ডি এম ডিভি যদি পি হয়, দ্যাট মিনস এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, সামেশন এফ ইন্টু ডিপি বাই ডিটি। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি আনব্যালেন্সড ফোর্স ক্রিয়া করে, তাহলে বস্তুর মধ্যে অবশ্যই ভরবেগের পরিবর্তন হবে, এবং ভরবেগের পরিবর্তন কোন দিকে হবে, যেদিকে বলের অভিমুখ থাকবে। ক্লিয়ার? এবার আমরা যাচ্ছি আমাদের শেষ সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। তাহলে দেখো, আশা করি দ্বিতীয় সূত্র সবাই বুঝেছো। এবার তৃতীয় সূত্র। নিউটনস থার্ড ল। এবার তৃতীয় সূত্রটা কি, যে যখন কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হবে, ঠিক আছে, এবার যখন কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হবে, তাহলে সবসময় সেখানে বল যুগ্ম আকারে থাকবে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুই অবস্থাতে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে নিউটনের তৃতীয় সূত্র বলে যে বল সর্বদা বস্তুর ওপর যুগ্ম আকারে প্রযুক্ত হবে। অর্থাৎ অযুগ্ম আকারে কখনো প্রযুক্ত হবে না, খালি একটা ফোর্স, ক্রিয়া আছে প্রতিক্রিয়া নেই, এমন ভাবে প্রযুক্ত হবে না। অর্থাৎ ক্রিয়া যদি থাকে তাহলে অটোমেটিকলি প্রতিক্রিয়া থাকবে। অর্থাৎ তাহলে যখন কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হবে, তাহলে আমি বলতে পারি বল প্রযুক্ত হলে বস্তুর উপর বল যদি প্রযুক্ত হয় বস্তুর উপর, তাহলে সবসময় ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অর্থাৎ আমি ধরলাম এই হচ্ছে, মনে করো একটা মেঝের উপর একটা ব্লক রাখা আছে। এবার কোনো একটা ছেলে মনে করো দু হাত দিয়ে এই ব্লকের উপর বল দিচ্ছে। অর্থাৎ এই ব্লকের উপর যদি ও এফ বল দেয়, তাহলে ব্লকও ওর উপর কতটুকু বল দেবে, অর্থাৎ F1 ধরে নিলাম, আমি এক কথায় F1 ধরে নিলাম। লোকটা বা ছেলেটা যদি ব্লকটার উপর F1 বল প্রয়োগ করে, একই ক্রিয়াবিন্দু দিয়ে, অর্থাৎ যে হাত বরাবর বল দিচ্ছে সেই ক্রিয়াবিন্দু দিয়েই ব্লকটি ওর উপর বল প্রয়োগ করবে। কোন দিকে? F1 বলের অভিমুখের দিকে। তাহলে একটু বল এই দিকে প্রয়োগ করবে। অর্থাৎ এটাকে যদি আমি ক্রিয়া বলি, এটা প্রতিক্রিয়া হয়। তাহলে নিউটনের সূত্র বলে যে ভেক্টর আকারে যদি আমি এটা লিখতে যাই, তাহলে আমি লিখব F1 ইকুয়াল টু F2, কিন্তু যেহেতু ডিরেকশন বিপরীত ওই জন্য F1 ইকুয়াল টু মাইনাস F2। এবং মান হিসাবে যদি আমি বলতে যাই, তাহলে মড অফ F1, মড মানে কোনো ভেক্টরের মড করা হলে তোমরা জানো সেখান থেকে আমরা মান পাই। তাহলে মড অফ F1 ইকুয়াল টু
মড অফ F2, এটা হবে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীত হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীত হবে এবং ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা আলাদা বস্তুর উপর প্রযুক্ত হবে। আলাদা বস্তুর উপর প্রযুক্ত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি দেখি ছেলেটা ব্লকটার উপর বল প্রয়োগ করছে এবং ব্লকটা ছেলেটার উপর বল প্রয়োগ করছে, ঠিক আছে। ক্রিয়ার রেখাটা একই বিন্দু কিন্তু ক্রিয়া বিন্দু কিন্তু আলাদা। ক্রিয়ার রেখাটা এক কিন্তু ক্রিয়া বিন্দু আলাদা। অর্থাৎ ছেলেটা হাত দিয়ে ব্লকের উপর বল প্রয়োগ করছে, ব্লকটা ছেলেটার উপর বল প্রয়োগ করছে। অর্থাৎ ছেলে ধাক্কা দিচ্ছে ব্লকের উপর আর ব্লক ধাক্কা দিচ্ছে ছেলেটার উপর। সুতরাং এক বস্তুতে কিন্তু প্রযুক্ত হচ্ছে না, আলাদা আলাদা বস্তুতে প্রযুক্ত হচ্ছে। আমরা যত ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ দেখব এরপর যখন আমরা এই বিটি ডায়াগ্রাম করব তখন দেখব যে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হচ্ছে। তো এই ছিল আমাদের মোদ্দা কথা বলতে গেলে নিউটনের 3টা সূত্র ব্যাখ্যা। এবং আজকের ভিডিওতে পুরোটা হয়তো কভার করতে পারবো না, কারণ অনেকটা বড়, একটা ভিডিওতে হবে না, কয়েকটা ভিডিওতে করতে হবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এফবিডি ডায়াগ্রামের কিছুটা ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে রাখবো। অর্থাৎ এফবিডি ডায়াগ্রাম আমরা জাস্ট শুরু করব এই অবস্থাটা। তাহলে আমাদের নেক্সট আলোচনা ইন্ট্রোডাকশন অফ এফবিডি ডায়াগ্রাম। ইন্ট্রোডাকশন বা সূচনা বলতে পারো, ইন্ট্রোডাকশন অফ এফবিডি ডায়াগ্রাম। এফবিডি ডায়াগ্রাম মানে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে। অর্থাৎ বস্তু যদি মুক্তভাবে থাকে সে মাটির উপরও থাকতে পারে, যার উপর লব্ধি বল শূন্য, সেই সমস্ত বস্তুকেই বলা হয় এফবিডি মানে ফ্রি বডি। সেই সমস্ত বস্তুর লব্ধি বল শূন্য কিভাবে হচ্ছে, কিভাবে একটা বল একটা বলকে প্রশমিত করছে, এটা অঙ্কের ক্ষেত্রে খুব দরকার এবং এটার থিওরি পার্টটা আজকে জাস্ট কিছুটা সূচনা করব। এর পরের ভিডিওগুলোতে তোমরা দেখবে এটার টিপিক্যাল পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে জাস্ট ইন্ট্রোডাকশনারি পার্ট। তাহলে এফবিডি ডায়াগ্রাম তৈরি করতে গেলে যেটা আমাদের দরকার, কি দরকার, কয়েকটা শর্ত আমাদের মাথায় রাখতে হবে এফবিডি ডায়াগ্রামের ক্ষেত্রে। যে শর্তগুলো আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট করে তোমাদের বলে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে নাম্বার 1, বস্তুকে বিন্দু ভর দেখাতে হবে বা ধরতে হবে। এগুলো বলতে পারো এফবিডি ডায়াগ্রাম অঙ্ক যখন আমরা সলভ করার এটা হচ্ছে শর্ত। এই শর্তগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কটা খুব সহজেই আমরা সমাধান করতে পারবো, যেটা আমাদের নিট বা জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে খুব দরকার। তাহলে বস্তুকে বিন্দু ভর দেখাতে হবে বা ধরতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখাবো সমস্ত বল একসঙ্গে বিন্দু
বা বস্তু, অর্থাৎ বস্তুকে আমরা বিন্দু ভর হিসাবে ধরবো, তো সেই ক্ষেত্রে বিন্দু বা বস্তু বলতে পারি। তো বিন্দু বা বস্তুর উপর ক্রিয়াশীল। দুটো পয়েন্ট হলো, কি বললাম? নাম্বার 1, বস্তুকে বিন্দু ভর দেখাতে হবে বা ধরতে হবে। নাম্বার 2, আমরা দেখাবো সমস্ত বল একসঙ্গে বিন্দু হোক বা বস্তু হোক তার উপর যাতে ক্রিয়াশীল হয়। নাম্বার 3, এই সমস্ত কিছু ঘটনা দেখার জন্য একজন অবজারভার দরকার, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ফর দ্য ফোর্স we should have a frame of reference। আচ্ছা, আর ই ডাবল এফ সিঙ্গেল এফ হয় বোধহয়, আর ই এফ ই রেফারেন্স, বা এটাকে আমরা অবজারভারও বলতে পারি। পয়েন্টগুলো নোট করে নিও, অবশ্যই তোমাদের কাজে লাগবে, এবং পয়েন্টগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে যাতে সহজ হয় সেভাবেই তৈরি করা হয়েছে। এবার কি ধরনের হতে পারে এফবিডি ডায়াগ্রামের কিছু, আমি যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি পার্ট, খুব একটা বেশি আজকে হয়তো আলোচনা করতে পারবো না এই ভিডিওতে, নেক্সট পর্বে তোমরা এটার বিস্তারিত আলোচনাগুলো দেখতে পাবে। তো 1 নম্বর ছবি আমরা এরকম দেখতে পারি যে এফবিডি ডায়াগ্রামের ক্ষেত্রে এরকম হতে পারে যে এই ধরো একটা মেজের উপর একটা ব্লক রাখা আছে যার ভর হচ্ছে m, তাহলে তার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এবং আমরা জানি ওজন যদি নিচের দিকে কাজ করে, অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল বা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া এক রেখা বরাবর কাজ করবে, কিন্তু আলাদা আলাদা বস্তুর উপর কাজ করবে। তাহলে এটাকে যদি আমি ক্রিয়া বলি, তাহলে অবশ্যই আমি একটা প্রতিক্রিয়া বল এদিক বরাবর পাবো m। এবার বস্তুটাকে যদি সাম্য অবস্থায় থাকতে হয়, যেহেতু আমাদের এফবিডি ডায়াগ্রাম, অর্থাৎ বস্তু একাধিক বলের ক্রিয়ায় সাম্য অবস্থায় আছে, তাহলে যেহেতু সাম্য অবস্থায় আছে তাহলে দ্যাট মিন্স n ইকুয়াল টু mg। এটা এক ধরনের এফবিডি ডায়াগ্রাম। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট আমরা যেটা বলেছি, এটা তো আমরা খুব সাধারণ একটা উদাহরণ নিলাম দেখে আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারলাম। কিন্তু আমি যে তোমাদের পয়েন্টগুলো লিখে দিয়েছি, বস্তুকে বিন্দু ভর দেখাতে হবে বা ধরতে হবে, অর্থাৎ বস্তুটাকে আমরা এমনভাবে একটা বিন্দু হিসাবে কনসিডার করতে পারি। তাহলে বিন্দু হিসাবে যদি কনসিডার করি, তাহলে তার ওজন কোন দিকে? নিচের দিকে, এবং প্রতিক্রিয়া বল উপরের দিকে। তাহলে এটা হচ্ছে একটা এফবিডি ডায়াগ্রাম, যেটাতে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম যে বস্তুকে বিন্দু ভর দেখাতে হবে বা ধরতে হবে, আর আমরা দেখাবো সমস্ত বল একসঙ্গে বিন্দু বা বস্তুর উপর ক্রিয়াশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিন্দু বা বস্তুর উপর যে কটা বল আছে একসঙ্গে ক্রিয়াশীল, এবং এই টোটাল ঘটনাটা দেখার জন্য আমাদের একজন অবজারভার দরকার। সেই ক্ষেত্রে অবজারভার হয়তো আমি বা অন্য কেউ আছে এখানে যারা এই ঘটনাটাকে পর্যালোচনা করছে। তাহলে এবার 2 নম্বর যদি আমি একটা উদাহরণ নেই, ধরলাম কোনো একটা আনত তল আছে, সেই আনত তলের উপর একটা ব্লক আছে, তাহলে এই ব্লকের ওজনটা m কোন দিকে কাজ করবে? mg, নিচের দিকে। তোমরা সবাই জানো যে পৃথিবীর ওপরে যে সমস্ত বস্তু থাকে সবাইকে অভিকর্ষজ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে একটা বস্তু যদি আনত তলের উপর থাকে, তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করবে? অলওয়েজ নিচের দিকে। তাহলে এবার প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? প্রতিক্রিয়াটাকে আমরা লম্ব প্রতিক্রিয়া বলি, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়ার কথার অর্থ তল সাপেক্ষে সবসময় লম্ব হবে। দ্যাট মিন্স লম্ব প্রতিক্রিয়া এদিক বরাবর থাকবে, এদিক বরাবর লম্ব প্রতিক্রিয়া, এবং এই কোণটা যদি আনত কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি এদিক বরাবর একটা উপাংশ আসবে, এই কোণটাও থিটা হয়। এটা আশা করি তোমরা জানো কেন থিটা হয়। তাহলে mg cos থিটা, আর এটা হচ্ছে n। তাহলে এটা mg উপাংশটার একটা অংশ এদিকে mg cos থিটা, আর একটা অংশ mg sin থিটা। এবার আবার বলেছি বস্তু কি অবস্থায় আছে, এফবিডি ডায়াগ্রাম দেখাচ্ছি, তার মানে
আমরা বলতে পারি যে একটা বস্তুটা যদি এই জায়গাটায় স্থির থাকে তাহলে তার গতির অভিমুখের বিপরীত দিকে একটা বল কাজ করবে। যদি এটা অমসৃণ তল হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে বস্তুর সাম্যাবস্থা থাকার শর্ত হচ্ছে প্রতিক্রিয়া বল mg cos থিটার সমান হবে এবং ঘর্ষণ বল mg sin থিটার সমান হবে। তাহলে আমি যদি এটাকে পয়েন্ট মাস হিসাবে দেখি তাহলে আমি দেখব এই যে বস্তু, তাহলে এদিক বরাবর mg cos থিটা, এদিক বরাবর n, এদিক বরাবর mg sin থিটা, এদিক বরাবর a। তাহলে এই হচ্ছে এফবিডি ডায়াগ্রামের শর্ত। এবার আরেকটা কোথায় আমরা দেখতে পারি, আরেক রকম ছবি যদি আমরা করি, দেখো যে কোনো বস্তু, এই হচ্ছে সিলিং, যেটা আমরা পুলির ক্ষেত্রে যদি দেখি, এই একটা পুলি আছে, এই তার আছে, তাহলে এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, এবং এটা যদি সাম্য অবস্থায় থাকে তাহলে তার মানে বুঝবে এটার ভর যদি m1 হয় আর এটার ভর যদি m2 হয়, এটার ওজন নিচের দিকে কাজ করবে, এটার ওজন নিচের দিকে কাজ করবে। এবং এখানে পুলির ক্ষেত্রে সবসময় তিনটা কথা মাথায় রাখবে। নিউটনস ল অফ মোশনের ক্ষেত্রে পুলিটা জেনারেলি ফ্রিকশনলেস হবে, মানে ঘর্ষণহীন। তারগুলোকে টানলে পরে স্ট্রেচেবল হবে না, মানে নন স্ট্রেচেবল বা আনস্ট্রেচেবল। এবং পুলিটার ওজন হবে মাসলেস, অর্থাৎ বেশিরভাগ অঙ্কতেই দেখবে ধরে নেওয়া হয় পুলির ভর শূন্য। তাহলে এই ক্ষেত্রে এটার ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে টান কোন দিকে কাজ করবে? উপরের দিকে। এটার ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে টান উপরের দিকে কাজ করবে। দুটোই কেন T1 লিখলাম? কারণ ফ্রিকশনলেস, মাসলেস আর আনস্ট্রেচেবল এই তিনটা কন্ডিশনকে যদি ফুলফিল করে তাহলে এই বিন্দুতে এই তারের মধ্যে যতটা টান অনুভব হবে ঠিক সমান পরিমাণ টান এই তারের মধ্যে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে এটাকে বলতে পারি যে আমাদের পুলি কি হতে হবে? পুলি হতে হবে মাসলেস আর ফ্রিকশনলেস, ভরহীন এবং ঘর্ষণহীন। তাহলে আমরা বলতে পারি T1 ইকুয়াল টু m1g এবং T1 ইকুয়াল টু m2g, অর্থাৎ m1g ইকুয়াল টু m2g। এই কন্ডিশন ফুলফিল করতে হবে, দ্যাট মিন্স m1 ইকুয়াল টু m2। এটা একটা এফবিডি ডায়াগ্রামের শর্ত। তো এখানে আজকে ভিডিওতে আমি খালি শর্তগুলি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি বিভিন্ন প্রবলেম ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব, এফবিডি ডায়াগ্রামের বিভিন্ন শর্ত দেখাবো এবং সেই সঙ্গে আনুষঙ্গিক প্রবলেমগুলো যেগুলো নিট বা জয়েন্টের ক্ষেত্রে আসে, জেই মেইন বা জেই অ্যাডভান্সের ক্ষেত্রে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করব তোমরা কেমন লাগলো বা ভালো লাগলো কিনা সেটা তোমরা আমাকে জানাবে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো।